হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যে নতুন টপিকটা নিয়ে কথা বলতে চলেছি, একটা ভিডিও করেছি অলরেডি নতুন কন্টেন্ট হিসেবে। তো সেই কন্টেন্টেই আবার চলে এলাম, কারণ ঝামেলা তো বেঁধেছে। এখন অরিজিনাল কিনা বুঝতে পারছি না। সোজা কথা সোজাভাবে বলছি, তাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কারণ অনেকেই বলছে যে এখানে ননদ বৌদির কিছুটা মতলব কাজ করছে ভিউজ বাড়ানোর। তো কেন এই ভিউজ বাড়ানো? কারণ বৌদির তোমার চ্যানেলে ভিউজ এখন আর আগের মতো নেই, অর্থাৎ মাস গেলে 1 লাখ টাকা ইনকাম হয় না। এটা বৌদি নিজের মুখে বলেছে, সেটা আমরাও বুঝি ভিউজের পরিমাণ দেখে। আর ননদেরও চ্যানেলে সেরকম ভিউজ হয় না, সেখানেও তার ভিউজটা বাড়বে। অর্থাৎ একটাই জিনিস আমাদের মনে হচ্ছে, বা অনেকের মনে হচ্ছে, যে এটা হচ্ছে দুজনের ব্যক্তিগত স্বার্থের, অর্থাৎ ভিউজ বাড়ানোর খেলা। কারণ এই ধরনের গন্ডগোলের কোনো মাথা মুন্ডু নেই, 1 নম্বর। কারণ এই গন্ডগোলটা মনে হচ্ছে পুরোপুরি সাজানো। কেন বলছি সেটাই বলবো। দেখো, আজকে ননদ তার বাপের বাড়ি এসে থাকতেই পারে, ঠিক আছে। এইবার সে থাকাটা নিয়ে তার ভাইয়ের বউ কিছুই বলতে পারে না, কারণ বাড়িটা তার বাবার। সেখানে সে থাকবে কি থাকবে না সেটা তার নিজস্ব ডিসিশন। এখানে ভাইয়ের বউ আপত্তি জানাতেও পারে না, আপত্তি জানিয়ে কোনো কিছু হয়ও না। কাজে এটাকে নিয়ে গন্ডগোল দেখানোর কোনো মানে নেই, 1 নম্বর। দ্বিতীয়, যেটা বুঝলাম সেটা হচ্ছে, রাত্রিবেলা দেখাচ্ছে সোনা মুড়ি আর দই খাচ্ছে এবং বলছে সারাদিন কিছু খায়নি, এবং সে তার মাকেও দিল, নিজেও খাবে হয়তো, এবং মেয়েকেও খাওয়াবে। এটা বুঝলাম। কিন্তু এটা বুঝলাম না, ওইখানে তো সম্ভবত কণিকার ভাসুরও থাকে, পাশেই থাকে। তাহলে তারা কেন তাদেরকে কোনো হেল্প করছে না? এই জিনিসটা ঠিক খেয়াল হলো না। কারণ তাদের মুড়ি খাওয়ার একটাই কারণ দেখালো, সেটা হলো কণিকা রান্না করে তাদের সামনে বেড়ে দেয়। তো সেক্ষেত্রে কণিকারও ভার্সন শুনেছি, সে হয়তো কিছু বাগবিতণ্ডা হয়েছিল যথাসম্ভব মনে হলো তার কথা থেকে, এবং সে বাড়িতে ছিল না, বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবং তার ননদের ভার্সন, সে তো ওপরে থাকে, সে রান্না করেছে, নিজেরা খেয়েছে কি খায়নি সেটা তো তারা জানে না, তারা তো আর ওপরে গিয়ে দেখেনি, কাজেই তারা বলতে পারবে না। কিন্তু তাদেরকে খেতে দেয়নি, এটা কেমন জিনিস হলো? এটা ঠিক বুঝতে পারলাম না। আজকে যদি কণিকা না খেতে দেয়, তা কণিকার আরেকটা ভাসুর আছে, তার যা আছে, তাহলে সে তা দেবে, কারণ তারও তো ননদ, তারও শাশুড়ি। তাহলে তারা কেন দেবে না? এই জিনিসটা আমার কিন্তু ক্লিয়ার হলো না। দায়িত্ব কি শুধুমাত্র কণিকার? কাজে এইখানেই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন মার্ক। মানে কথাটা এরা বলছে বটে, কিন্তু ক্লিয়ারলি বলছে না। তো ননদের মুখের একটাই কথা, আমার বাপের বাড়ির জায়গা চাই, মানে বাপের বাড়ি আমি অধিকার করব, এরকম একটা ভাষণ তার মুখে। কিন্তু কেন? কারণটা কি? কারণটা সে শ্বশুরবাড়ি ছেড়ে এসছে। তা শ্বশুরবাড়ি সে কি পার্মানেন্ট ছেড়ে এসছে? সেটা তো আমাদের কাছে ক্লিয়ার নয়। তুমি যদি শ্বশুরবাড়ি পার্মানেন্ট ছেড়ে আসো, অর্থাৎ তোমার সাথে যদি শ্বশুরবাড়ির সম্পর্ক না থাকে, অর্থাৎ তুমি তোমার বরকে ডিভোর্স দিয়ে দাও, দেন তুমি তোমার পার্মানেন্ট বাসস্থান হিসেবে তোমার বাপের বাড়িতে এসে তুমি থাকতেই পারো। এতে কারোর কোনো আপত্তি নেই, থাকাই যায়। যদি বাপের বাড়িতে তোমার ঘর দোর থাকে, এমন নয় তোমার বাপের বাড়িতে একটাই ঘর, তুমি সেই ঘরে এসে আশ্রয় নিলে, সেটা হয় না। বাপের বাড়িতে তোমার জায়গা আছে, ঘর আছে, অন্তত নিজের মার একটা ঘর আছে, সেখানে তুমি এসে থাকতেই পারো। হ্যাঁ, এইবার কথাটা হচ্ছে, তুমি যদি শ্বশুর বাড়িতে, আচ্ছা শ্বশুর বাড়ির কথাটা আমি পরে বলছি, এবার বাপের বাড়ির জায়গা প্রসঙ্গ কথা বলি। দেন তুমি তোমার এই দাবিটা রাখতে পারো, যে আমি আমার বাপের বাড়িতে একটা জায়গা চাই, কি একটা ঘর চাই, যেখানে আমি থাকবো এবং আমি আমার মতো থাকবো। এমন না আমি কারোর ঘাড়ে যাবো, এটা তো বলতে পারো না। কারণ কে তোমাকে মানে কে তোমার দায়িত্ব নেবে, কে তোমাকে রাখবে, সেটা তার ডিসিশন। এইটা তুমি কখনোই কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। জায়গা তোমার পৈতৃক সম্পত্তির থেকে তুমি দাবি করতে পারো, ঠিক আছে, যেহেতু ওটা তোমার বাবার সম্পত্তি। মানে বাবার সম্পত্তি বলতে বাবার জমি, সম্পত্তি তো না, বাবার জমি, জমির একটা অংশ তুমি পেতেই পারো। এইবার সেটা দাবি তুমি করতে পারো তখনই, যখন তুমি শ্বশুরবাড়ি থেকে চলে আসবে। কারণ তুমি একা বলছো, তাই না, তুমি নিরাশ্রয় সেই হিসেবে। এইবার এই জায়গা থেকে তো দাবিটা বুঝতে পারছি, কিন্তু এই দাবিটা তখনই মেটানো সম্ভব হবে, বা এই কথাটার ভ্যালিড পয়েন্ট তখনই শুরু হবে, যখন কিনা ওই মহিলার, অর্থাৎ সোনার ডিভোর্সটা হয়ে যাবে। কাজে এখন এসব ফালতু বকা বলে তো কোনো লাভ হচ্ছে না। আগে তুমি ডিভোর্সটা করো, তার জন্য তোমার 6 মাস তুমি সেপারেশনে থাকো, দেন ডিভোর্স হবে, তারপর তুমি ডিভোর্স ফাইল করবে, তাই না? তারপর তোমার ডিভোর্স হবে, এবং তারপরে তুমি বাপের বাড়িতে এসে তোমার জায়গা জমি বুঝে নিয়ে থেকো। তাতে কোনো সমস্যা মনে হয় না হবে, আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে, এবং তাতে কোনো ভাই কোনো আপত্তি জানাবে। আপত্তি জানানোরও কোনো রাস্তা নেই, কারণ এখন ভারতীয় আইনে মেয়েরা দাবি করলে বাপের বাড়ি তার বাবার সম্পত্তি পায়, এটায় কোনো আপত্তি কোনোভাবে খাটবে না। হ্যাঁ, এই যে বলছে আমাদের খেতে দিল না, কি রান্না করে দিল না, এই ধরনের দাবি খাটবে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে রান্না করে দেবে কে দেবে না। হ্যাঁ, সেখানে তোমার নিজের সামর্থ্য থাকতে হবে, যে আমি আমার জন্য নিজের জোগাড়টা নিজেই করে নেবো। আর যেখানে নিজে বলছে নিজে রোজগার করতে পারে, তাই না? তো এইবার তুমি যদি কোনো কিছু না করো, অর্থাৎ তুমি যদি কোনো কাজকর্ম না করো এবং ডিভোর্স নাও, নিয়ে তুমি বাপের বাড়িতে এসে জায়গা জমি নিয়ে রইলে, সেক্ষেত্রে তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্সের পর অ্যালিমানি দাবি করতে পারো, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারো। সেই ক্ষেত্রে তোমার কিছু সোর্স অফ ইনকাম হবে। তো সেই পথে এগোও না, তার আগে কেন বাপের বাড়িতে অশান্তির সৃষ্টি করছো? কাজেই এই তোমার পর্যায়গুলো হচ্ছে না বলেই, শুধুমাত্র একটু বাপের বাড়ির সম্পত্তি চাই চাই বলে স্লোগান তোলা হচ্ছে বলেই সন্দেহটা আরও বেশি প্রখর হচ্ছে, যে এটা হয়তো পুরোপুরি একটা বানানো প্রজেক্ট।
মানে বলতে পারো মিলি ভগত একটা সমস্যা তৈরি করা হচ্ছে যে আমরা এরকম একটা সমস্যা ক্রিয়েট করি যাতে কিনা ইউটিউবে এগুলোকে নিয়ে বলা কাওয়া করবো, যেটা কিনা বলা মোটেও তোমার শ্রেয় নয়। কারণ এই ধরনের সমস্যা ইউটিউবে বলে ইনকাম করাটা যথেষ্ট লজ্জাজনক। কারণ কেউ বলেনি কাউকে সম্পত্তি দেবো না, কেউ বলেনি আমার বাড়িতে তুমি থেকো না। এটা বাড়িটা তার নয়, জমিটা শ্বশুরের হলে বাড়ি তার হয়ে যায় না। কাজে সে তার জায়গায় থাকবে, এ তার বাবার জায়গায় থাকবে, এখানে কোনো বাধা নিষেধের প্রশ্নই নেই। ফালতু বচসা চলছে এবং সেটাকে ইউটিউবে বেচা হচ্ছে, সোজা কথা। কাজেই এটা যে বেশি দিন চলবে বলে তো আমার মনে হচ্ছে না। সবার আগে যেটা, এটাকে বাস্তব রূপ দিতে গেলে প্রথমে যেটা করতে হবে, আগে ডিভোর্স তো করো, সোজা কথা। আগে ডিভোর্স করো, দেন পরের প্রসঙ্গ ধীরে ধীরে আনো, সোজা কথা। তুমি একটা ডিভোর্সি মেয়ে হয়ে গেলে তারপর তুমি বাপের বাড়িতে এলে কেউ তোমায় বের করে দেবে না, সোজা কথা। কারণ তোমার একটা নয় দুটো ভাই রয়েছে, তাই তো? ভাই রয়েছে না দাদা রয়েছে আমি ঠিক বলতে পারবো না। কণিকা হলো ভাইয়ের বউ, আর আরেকটা বোধহয় ভাসুর। তাহলে সেক্ষেত্রে হয়তো এর দাদা হবে, হতেই পারে। তাহলে একজন দাদা একজন ভাই মা জীবিত রয়েছে, সেখানে মেয়েকে কখনো ফেলে দিতে পারে? কখনো ফেলে দিতে পারে না। কিন্তু এটা ঠিক তোমার সমস্যাটা সঠিকভাবে দেখানো হচ্ছে না। এটা একটা প্ল্যানিং চলছে আমার যতদূর মনে হচ্ছে। কারণ ভিউজ কিন্তু দুজনেরই আপ দেখতে পাচ্ছি, যেমন কণিকার তেমনি এই সোনার। কণিকারও তো ভিউজ দেখলাম এই ঝামেলা করে 81 লাখ চলে যাচ্ছে। হ্যাঁ, এই সোনারও যা ভিউজ হতো তার থেকে 30, 40, 50 হাজার হচ্ছে। তার মানে এটার থেকেও তো ইনকাম হচ্ছে, তাই না? তো দেখো, আজকাল মানুষ ঝগড়া ঝাঁটি ঝামেলা দেখতে যেভাবে ভিড় করে, আজকাল কেন, সবসময় সবকালেই করতো। আবার যেটা যদি ওয়াইটিতে এইভাবে ফ্রিতে পাওয়া যায় তাহলে মানুষ কেন দেখবে না? হ্যাঁ, একটা 20-25 মিনিটের ব্লগিংয়ে ঝগড়াঝাটি দেখছি, ইন্টারেস্ট গ্রো করছি, তারপরে কী হবে মানে একটা কিউরিসিটি হচ্ছে, তাহলে সেখানে তো ভিউজ হবেই। তো সেটাই এরা সেই জায়গাগুলোই কাজে লাগাতে চাইছে। এখানে একটাই রাস্তা, এই ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয় তবেই গিয়ে এরা এই ধরনের সমস্যাগুলো ওয়াইটিতে এসে বিক্রি করবে না। স্বাভাবিক সুস্থ সাধারণ জীবনটা তো কেউ দেখছে না, তার জন্য এরা নিজেরাই সমস্যাটা ক্রিয়েট করছে, আর কিছু না। স্বাভাবিক ব্লগ মানে কণিকার যে সাধারণ ব্লগগুলো আসে, রোজ কাটছে, রান্না করছে, খাচ্ছে, ঘুরছে, সেই ব্লগিংগুলো কেউ দেখছে না, মানে সেইভাবে ভিউজ হচ্ছে না। তার জন্যই তো মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলোকে পাবলিক করতে হচ্ছে। তো সোনার মুখের কিছু কথা সত্যি অবাস্তব লাগলো, বাড়িঘরে আগুন লাগিয়ে দেবো। তো আগুন লাগিয়ে দেবো, ডিস্ট্রাকটিভ মনোভাব কেন? মানে মুখে আনলাম, বললাম আর হয়ে গেল, এই ধরনের ডিস্ট্রাকটিভ মনোভাব বলা মানে আজকে তোমার ভিউজ বাড়বে কিন্তু কালকে তোমার চ্যানেলে কেউ উকিও মারবে না, সোজা কথা। কারণ তোমার প্রকৃতি তোমাকে সবসময়ই ফেয়ার এনাফ রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু কণিকা অনেক বেশি ভালো চলে, মানে নিজেকে অনেক বেশি ভালো প্রেজেন্ট করে, নিজেকে বেচারা হিসেবে দেখায়। কারণ স্বাভাবিক, তার প্রবলেমটা হচ্ছে সেটাই। সে হয়তো তার শাশুড়ি দেখাশোনাটা করে, কিন্তু সেখানে যদি শাশুড়ির সঙ্গে ননদ এসে বসে, শাশুড়িকে খেতে দেবে, ননদকে খেতে দেবে না, এটা তো ভালো দেখায় না। সেই ক্ষেত্রে সে হয়তো ডিস্টার্বে রয়েছে। কারণ স্বাভাবিক, এখন যা বাজার খরচ, ঠিক আছে, সেখানে একটা মানুষের খাওয়া দাওয়া বা দুটো মানুষের খাওয়া দাওয়া চালানো কিন্তু খুব প্রবলেম। আজকালকার দিনে বাজার হাটের সমস্ত জিনিসের দাম বেড়েছে। সেখানে যদি কিছুদিনের জন্য মানুষ থাকে তবু তাকে মানুষ হাসি মুখে মেনে নেয়, কিন্তু যদি দিনের পর দিন এসে থাকে এবং বলে যে পার্মানেন্ট থাকবো, তখন কিন্তু কিছু হলেও তোমার মুখটা মানে গলাটা শুকিয়ে যাবে যে কীভাবে কোনভাবে। আর সেখানে যখন এদের সোর্স অফ ইনকাম মানে এই ওয়াইটি, মাঝে মাঝে মনে হয় বিউটি পার্লারে কাজ করে, এটা আমি দেখেছি। মাঝখানে কাজ শিখেছে, এখন হয়তো প্রাইভেটলি লোকের বাড়ি বাড়ি কাজ করে। কারণ অনেকেই তো ডাকে পার্লারে, এখন আর অনেক মানুষই যেতে চায় না। যেমন আমরাই পার্লারে তো যাই না, বাড়িতেই ম্যাক্সিমাম পার্লারের থেকে ফোন করে মেয়ে ডাকিয়ে নিই। বা আমাদের পাড়াতেও এখন অনেকে আছে এরকম পার্লারে কাজ করে, বাড়িতে প্রাইভেট কাজ করে দিয়ে যায়। তো সেই রকম কাজই হয়তো করে না, কোনো কাজই ছোটো নয়, এতে যথেষ্ট ইনকাম এবং ভালো ইনকাম। আমি জানি পার্লারে কাজে ভীষণ ভালো ইনকাম। তুমি যদি দিনে 2-3টে বাড়িতে মানে ফেসিয়াল নিয়ে যাও, তোমার মাস গেলে ইনকামের কথা দরকার নেই, দিনে 4-5 হাজার টাকা ইনকাম হয়ে যায়। হ্যাঁ, যদি তুমি বড় বা সেরকম পার্টি ধরতে পারো, যারা মানে এরকম করায় রেগুলার তোমার ফেসিয়াল বলো, ভ্যাক্সিং বলো, তারপর বডি ম্যাসাজ বলো, এগুলো যদি অনেকেই, তো সেই রকম পার্মানেন্ট কাস্টমার ধরে নিলে তোমার আর চিন্তা নেই মাস গেলে। তো সেরকম তো যারা করায় তারা পার্মানেন্টই করায় এবং মানে মান্থলিই করায়। তো সেই ক্ষেত্রে ইনকাম হচ্ছে, কিন্তু এগুলো কি কাঁচা পয়সা, মানে অর্থাৎ তোমার পয়সা জমালে তবে তুমি চোখে দেখতে পাবে, এমন নয় তুমি খেটে নিয়ে আসলে সেই পয়সা দিয়ে তুমি কেনাকাটি করে রেগুলার খরচ করে উড়িয়ে দিলে, তখন কিন্তু তুমি সেই পয়সা চোখেও দেখবে না, তখন মনে হবে তোমার খাটনি সার। তো সেই জায়গা থেকে কণিকার চিন্তাটা স্বাভাবিক। তার যেহেতু মেয়ে ছোট, বড় অসুস্থ, কেসের খরচ আছে, সব মিলিয়ে, এবং একটা মেনটেনেন্স আছে, নিজেরও খরচ আছে, সব মিলিয়ে তার প্রবলেমটা নমিনাল। এটা ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কিন্তু ও যে মানে নিজেকে যেভাবে, কিন্তু যেখানে ও বললো যে ও যখন এখানে বাড়ি করেছে, অর্থাৎ দোতলাটা করেছে, তখন নাকি ওর শাশুড়ি ওকে বলেছিল যে এই বাড়িটা ওদেরই থাকবে, এই বাড়িতে কেউ ভাগ নেবে না। এই যে একটা মুখের কথা, কারণ মুখের কথার কি কোনো দাম আছে, বিশেষ করে শ্বশুর বা শাশুড়ি? কারণ তাদের যখন আদার্স ছেলে মেয়ে আছে, তারাও যদি এসে দাবি করে, তাহলে ওই মুখের কথা শুনে কোন কোর্ট কোন রায় দেবে?
মুখের কথায় তো কিছু এসে যায় না, তোমার সব কিছুরই একটা লিখিত বয়ান লাগে। তো এরা যদি কোনো লিখিত রাখতো তাহলে তার দাম ছিল, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রেও অনেক আইনের ফাঁকফোকর থাকে, ওরকমও কিছু হয় না। অ্যাকচুয়ালি তোমাকে যদি তোমার নামে করে দেয় তবেই কিন্তু সেই জিনিসটার দাম আছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানে কণিকা কখনোই বলতে পারে না দোতলাটা ও করেছে বলে পুরো বাড়িটা ওর, কোনোদিনই হবে না, কোনোদিনই ও দাবি করলেও পাবে না। ও হয়তো যে পোর্শনটুকু করেছে, যে পোর্শনটুকুতে ও আছে সেটুকুই ওর থাকবে, এটাই হলো মোদ্দা কথা। এটা ওকে মেনে নিতে হবে, পুরোটাও কোনোদিনই পাবে না। আর স্বাভাবিক, ও তো একটা মেয়ে, এত ওর মানে বেশি পাওয়ার তো দরকার নেই, তাই না। দুদিন পর মেয়ে বড় হবে, মেয়ে শিক্ষিত হলে চাকরি করবে নিশ্চয়ই, তারপর তার বিয়ে থা হয়ে যাবে, তাই না। সেখানে তার এত বড় বাড়ি দিয়ে কী কাজ? হ্যাঁ, হতে পারে ভবিষ্যতে হয়তো ভাড়া টাড়া দিয়ে ইনকামের একটা সোর্স অফ ইনকাম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভাবনাটা তো তোমার ফেয়ার নয়। কারণ এখানে আরও আমার লোকজন আছে, আমার স্বামী একা নয়। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা মৌখিকভাবে ভাবতে পারি না। হ্যাঁ, তারপরে কিছু কথা কণিকার যথেষ্ট খারাপ লেগেছে, যেমন কিনা বলতে চাইছে এগুলো হচ্ছে নিজেকে বেচারা দেখানো, নিজেকে মানে লুজার দেখানোর চেষ্টা। যাই হোক, ও হয়তো মনের কোনো গভীর মানে চিন্তাভাবনা থেকে এই কথাগুলো তুলে এনে বলেছে, কিন্তু এই কথাগুলো বলা মানে ও নিজেকে ছোট করেছে। সে কথাটা কি না, ও বলতে চেয়েছে যে ওর স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন ওর শ্বশুরবাড়ির লোক ওকে ইউজ করেছে তার স্বামীর সেবা শুশ্রূষা করার জন্য। যেহেতু তার স্বামী কোনো রোজগার করতে পারে না, তাকে সোর্স অফ ইনকাম হিসেবে দেখেছে। কিন্তু আমি জানতে পারলাম যে শুরুতেই তো কণিকারা সম্ভবত ইউটিউব করতো না, বিয়ের শুরু থেকেই। তো সেই সময় তাদের থাকা খাওয়া, ওই সময়ের যে দিনগুলো চলেছে, সেটা হয়তো শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গেই তার সমানভাবে মিলেমিশে চলেছে। অর্থাৎ তার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররাও তার পাশে ছিল। তো তারপরে যখন ইউটিউব করেছে, ধীরে ধীরে রোজগার বেড়েছে, তখন গিয়ে ওর হয়তো রোজগারটা বেশি অনেকের থেকে, এবং সেখান থেকে ওর জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে এবং সবার জন্য করেছে। যতটুকু দেখিয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে শাশুড়ির জন্য করেছে, যা লোকজন আসলে করেছে। যতটুকু করলে মানুষ ভালো বলবে ততটুকু করেছে। এইবার দেখো, মানুষের যত করবে মানুষের চাহিদা তত বাড়বে, এই জিনিসটার কিন্তু কোনো শেষ নেই। তুমি একটা মানুষকে যদি আজকে 100 টাকা দাও, সে তাতে যেমন খুশি হবে, কালকের দিনে যদি তুমি 500 টাকা দাও তাতেও খুশি হবে। কিন্তু তুমি এই 500 টাকা দেওয়ার পর যদি তাকে আবার 100 টাকা দাও, তাহলে কিন্তু সে আর খুশি হবে না। তখন সে ভাববে বা মনে মনে ভাববে বা লোককে বলবে যে কেন আমায় 100 দিল, এই তো আমায় 500 দিয়েছিল, তার মানে ও 500 দেওয়ার ক্ষমতা আছে, তাহলে কেন আমাকে 100 দেবে, ওর 500ই দিতে হবে। এই যে একটা চাহিদা, মানুষকে যত দেবে, মানুষের কিন্তু চাহিদা তুমি বাড়াচ্ছ। এটা কিন্তু যে দেয় সে বোঝে না, সেভাবে আমার খুশির থেকে দিচ্ছি, আজকে আমার কাছে আছে আমি দিই, কালকে থাকবে না দেবো না, এটাই অনেকের চিন্তাভাবনা থাকে। কিন্তু যাকে দিচ্ছ তার মনে কি চিন্তাভাবনা তৈরি হচ্ছে সেটা কিন্তু যে দেয় সে ভাবে না। সে কিন্তু তখন ভেবে নিচ্ছে যে আমি এটা পাচ্ছি মানে ও এটা আমাকে দিতে পারে, এরপরে আমাকে কম দেওয়া মানে সে আমাকে কম দিচ্ছে, মানে আমায় ঠকাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষের মানসিকতা কিন্তু প্রচণ্ড জটিল। কাজে আমরা একটা মানুষের সঙ্গে যখন থাকি না, তার মানসিক অবস্থার সঙ্গেও কিন্তু লড়াই করি। এই যে লড়াই, এটা কিন্তু মেন্টালিও হয়, শারীরিকও হয়, সাংঘাতিকভাবে এই লড়াই চলে। সেই জন্যই তো বলি, সংসার কখনো সহজ সরল নয়। সেখানে থাকতে গেলে তোমার প্রচণ্ড চিন্তা ভাবনা করে চলতে হয় এবং কথা বুঝে বলতে হয়। ঝগড়াঝাটি কিন্তু কোনো জিনিসের তোমার কনক্লুশন নয়। সব জিনিসটা চিন্তা ভাবনা করে চালাকি করে চলতে হবে সংসারে। তুমি বোকা সেজে থাকলে যেমন হবে না, আবার নিজেকে সব কাজে এগিয়ে দিলেও তেমনি চলবে না, ঠিক আছে। আমি কেন বললাম সেটা, যারা সংসারে থাকে তারা বুঝবে যে আমি সব পারি, আমি সব কাজ করতে পারি, আমি কর্মঠ, এবং লোকে কাজ দেখিয়ে নিজে ক্রেডিট নেওয়া, এইসব যারা করে তারা বোঝে যে তারা কতটা ভুল করেছে। কারণ সব খাটনিটা এক সময় গিয়ে তাদের ঘাড়ের উপর পড়ে এবং তারা একটা সময় গিয়ে ভাবে এইসব বলে ভুল করেছি, বোকা হয়েছি। মানে দেখা গেল আলটিমেটলি সংসারের ম্যাক্সিমাম খাটনিটা তাদের ঘাড়ে এবং তারাই কেটে কেটে বোকা হয়ে গেছে। যাই হোক, সেটা তো অনেক বড় কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেই যেটা চলছে, মানে এ বলছে তো ও বলছে, এ বলছে তো ও বলছে, মানে একজনের ক্যামেরা খুলে বসে পড়ছে, নিজের প্রবলেম বলছে, কিন্তু আসল প্রবলেমটা কিন্তু ক্লিয়ার নয়। ননদ এসে বাড়িতে থাকলে যেমন বৌদির কোনো সমস্যা হওয়ার কথা নয়, মানে দুদিনের জন্য, সেরকম ননদও কিন্তু বলতে পারে না আমি বাবার বাড়িতে পার্মানেন্ট এসে থাকবো কিন্তু আমি ডিভোর্স না নিয়ে, সেটাও হয় না। আগে তুমি ডিভোর্স নাও, তারপর তুমি ওই সংসার ছেড়ে আসো। এবং ডিভোর্স নিতে গেলেও তো শ্বশুরবাড়ি থেকে কিছু দাবি দেওয়া থাকবে, শ্বশুরবাড়ি তো সেইগুলো আগে সমস্যাগুলো মেটাও, বাপের বাড়িতে থেকেই এগুলো করো, তারপর বলো যে ভাইদের আমাদের এখানে একটা জায়গা করে দে, আমি সেখানে জায়গা করে থাকবো। কারণ শুনছিলাম দুদিন আগে নাকি শ্বশুরবাড়িতে জমি কিনেছে, তো জমি কিনে রেখেছে অথচ এখন বলছে শ্বশুরবাড়িতে থাকবো না। তো অনেকেই দেখছি কমেন্টস বক্সে বলেছে ওইসব নতুন জমিতে বাড়ি করার জন্য টাকার প্রয়োজন, তার জন্য এইভাবে ভিউজ কামানোর চেষ্টা চলছে। তাহলে ভাবো মানুষ কতটা ষড়যন্ত্রকারী। যাই হোক, ক্রমশ ভিতরের কথা আসবে আমাদের সামনে, কারণ ঝামেলা যদি দেখাও তার সমাধানও তো দেখাবে একটা সময়। যেমন এর আগেও কণিকার শাশুড়ির সঙ্গে কিছু গণ্ডগোল দেখিয়েছিল, তারপর বলেছিল এটা আমরা জাস্ট কন্টেন্ট তৈরি করেছি, দেখা যাক এরকম মন্তব্য আবার আমরা পাই নাকি। তো তার আগে অবশ্যই একটা কথা বলবো, এই যে সোনা আজকে বললো বাড়িতে আগুন লাগিয়ে দেবো, তছনছ করে দেবো, এটা কিন্তু একটা ইল্লিগাল থ্রোয়িং, ঠিক আছে। এটা কিন্তু সমাজে একটা বাজে এফেক্ট দেবে, ব্যাড এফেক্ট দেবে, এবং এটা যথেষ্ট তোমার নেগেটিভ বার্তা দিচ্ছে। কাজে একে যারা দেখবে তারাও এইভাবেই প্রভাবিত হবে। এই জিনিসটা কিন্তু
শোনার অবশ্যই নিজেকে রেকটিফাই করে জিনিসটাকে সরি বলা উচিত, কারণ আমি কখনো কোনো জিনিসটাকে বা আইনকে নিজে হাতে তুলে নিতে পারি না। কাজে এই কথাটা আমার যথেষ্ট খারাপ লেগেছে এবং সমাজের পক্ষে এটা ক্ষতিকারক। এটা তোমাদের যাদের এই জিনিসটা শুনেছো বা দেখেছো বা আমার মুখে শুনলে তাদের কি মনে হলো তারা অবশ্যই তাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্টস বক্সে জানিও, কারণ আমারও জানা দরকার। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এখনকার জন্য এইটুকু, আবার দেখা হবে। টাটা, বাই।